আচ্ছা বাবু ভাই, আরেকটি ছোট প্রশ্ন। বাংলাদেশের ওয়েদারের সঙ্গে, কালচারের সঙ্গে ভাবি কি মানিয়ে নিতে পেরেছে? আপনি কি ভাবিকে সামলাতে পারছেন? انت مرتاح في الجو حار ولا لا؟ না, মানিয়ে নিতে পারে নাই? একটু পর পরে কারেন্ট চলে যায়, রাস্তাঘাট ভালো না, এটাই আর কি। তাহলে আপনি ভাবিকে সামলাতে পারছেন না? ভাবিকে আমি সামলাতে পারছি না কেন? ভাবিতে ওয়েদারের কারণে সামলাতে পারতেছি না। ওয়েদারের কারণে ভাবি নিজেই সামলাতে পারছে না। কি করবে আমাদের সরকারের, আমাদের দেশের এই অবস্থা, কি করবেন ভাই? ওখানে আইন বলতে যে কোনো ওই দেশের মেয়েরা যে কোনো দেশের পুরুষে বিয়ে করার আইন আছে, যদিও সেটা ধর্মিক সাম্যতা বলতে মুসলমান হয় আর কি, যেহেতু এটা মুসলমান কান্ট্রি। সেটা কি আপনাকে দেনমোহরের মাধ্যমে? না, দেনমোহরের মাধ্যমে এখানে ওদেরকে একটা সিস্টেম থাকে, হয়তো একটা ফ্ল্যাট কিনে দেওয়া লাগে। তার না হলেও হয়তো যাদের ফ্ল্যাট দেওয়ার সামর্থ্য নাই, তারা হয়তো বাসার ভিতরে যে আসবাবপত্র গুলো থাকে আর কি, আসবাবপত্র গুলোর 50-50 বলতে কি, একজনে হয়তো কারেন্টের জিনিসগুলো আর একজনে হয়তো কাঠের জিনিসগুলো। তো ওই ক্ষেত্রে আমি কাঠের জিনিসগুলো দিছিলাম, যেমন সোফা, খাট, তারপরে এগুলো। আর আমার শ্বশুর ওরা দিছিল ওই আর কি, ফ্রিজ, টিভি, গ্যাসের চুলা, গ্যাসের ইলেকট্রনিক চুলা, গ্যাসের এগুলো চুলা, তারপরে যাগুলো আছে আর কি কারেন্টের ভিতরে। আচ্ছা, আমরা তো জানি 2012 সালে আপনি হ্যাঁ পাড়ি জমিয়েছেন। হ্যাঁ 2012 সালে জুন মাসে। সেখানে আপনি কতদিন পরে আমাদের ভাবির সঙ্গে আপনার পরিচয় হয়েছে? সেটা তো অনেক দিন আগের কথা। আমি 2012 সালে যখন যাই, তখন আমি অন্য একটা এলাকাতে থাকতাম। ওই এলাকাটার নাম হচ্ছে মাহাল্লাল কুবরা। ওখানে আমি বিছনা চাদরের কাজ করতাম, যেহেতু মিশরের গার্মেন্টস ছাড়া কোনো কাজ নাই। তো ওখানে বিছনা চাদরের কাজ করতাম। ওখানে হঠাৎ করে 6 টাকা থেকে ডলার ওই দেশের 15 টাকা হয়ে গেছিল। তখন ওই মালিকের এত টাকা 2 গুণ ডলার দেওয়া সম্ভব না, এটা সম্ভবত মুরসির আমলের লাস্টের দিক দিয়ে। তারপরে ওখান থেকে 2014 সালে আমি আলেকজান্ডারিয়া, যেটা ইস্কান্দারিয়া বলে, আলেকজান্ডারিয়া, ওটা মিশরের বাণিজ্যিক এলাকা। ওখানে অনেক বাঙালি ছিল, ওদের সাথে পরিচয় পরে ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে 2-1 বছর পরে তার সাথে সম্পর্ক হয়। প্রথম দেখা ওদের বাসায়। আমার ওর ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম বা ঘুরতে গেছিলাম। ভাবির যে ভাই রয়েছে, তার সঙ্গে দেখা করতে গিয়েছেন বা ঘুরতে গিয়েছেন, তার সঙ্গে কিভাবে পরিচয় হলো আপনার? আমার পাশের ফ্ল্যাটে হিসেবে, ফ্ল্যাটে। তাছাড়া ওখানে সবাই জানে মিশরীরা অনেক খারাপ, বাইরের রাষ্ট্রে আছে যারা দুবাই, সৌদি থাকে, ওরা মাছরে অনেক খারাপ। কিন্তু আমি 10 বছর ছিলাম, আমার কাছে কখনো অবহেলা করে নাই। সবাই আমাকে খুব আপ্যায়ন করছে, এমনকি নিজের দেশের মতনই রাখছে। ওই ক্ষেত্রে সবার সাথে আমার সুসম্পর্ক হয়ে যেত। আর যে বাসার একটা ব্যাপার আছে, হয়তো অনেকে বাসার ব্যাপারে কথা বলতে পারে না, আমি আলহামদুলিল্লাহ ওদের সাথে খুব তাড়াতাড়ি মিলিয়ে যেতে পারতাম। খুব তাড়াতাড়ি আপনি মিলে যেত? তাই ভাবির ভাইয়ের সঙ্গে আপনি প্রথমে তাদের বাড়িতে যান এবং সেখান থেকে দেখাশোনা। হ্যাঁ, সেখান থেকে দেখাশোনা। প্রথমে প্রেমের প্রস্তাব কে দিয়েছে? ভালো লাগাটা কিভাবে জন্ম নিয়েছে? এখন আমার তো মনে হয় আমি দিছি না, দিছি না, আমার পুরো শিওর নেই। ভালো লাগাটা কিভাবে জন্ম নিয়েছে? ভালো লাগা আছে কথা বলতে। হ্যাঁ। আচ্ছা, তো ভালো লাগা থেকে ভালোবাসা, তারপরে বিয়েতে পর্যন্ত গড়িয়েছে। হ্যাঁ ভাই, তাই তো? হ্যাঁ। তো আমরা যতটুকু শুনেছি আপনার একটি সন্তান হয়েছিল, যদিও তিনি এখন পৃথিবীতে নেই। কিসের বিষয়ে বলতেন? আপনার কি একটি সন্তানই হয়েছে, না এর মধ্যে আরো সন্তান হয়েছে বা হচ্ছে না, এই ধরনের কোনো কিছু? না, এটা তো আল্লাহ দিয়েছিল, আবার নিয়ে গেছে। এটা বিয়ের 8-9 মাসের সময়, এটা মনে হয় সম্ভবত আসির সন্তান হওয়ার 2-3 দিন ছিল, কিন্তু ওই নিউমোনিয়া বলে বা ঠান্ডার একটা শ্বাসকষ্টে কষ্ট হয়েছিল। তো ওই অক্সিজেনের ভিতরে রাখছিলাম। আপনার অক্সিজেনের ভিতরে রাখার পরে আমার প্রায় 3 দিনে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছিল। তারপরও ছেলেটা বাচ্চা বাঁচে নাই। আর এরপরে এখন আল্লাহ যদি আবার দেয়, আবার নেব ইনশাল্লাহ। এখন এতে করে আপনার যে শ্বশুর শাশুড়ি যারা রয়েছে মিশরে, তাদের প্রতিক্রিয়া বা আপনি যে বাংলাদেশে আসছেন তাদের মেয়েকে নিয়ে, আপনি তারা তো জানে? হ্যাঁ, অবশ্যই জানি। না তো তারা কি আসার ইচ্ছা ছিল কিনা বা আগ্রহ প্রকাশ করেছে কিনা আপনার সঙ্গে আসবে বা আপনার গ্রাম দেখবে বা দেশ দেখবে, বাংলাদেশ? হ্যাঁ, এটা ওরা আমার শাশুড়ি যেটা, উনি একটু কনফিউজ, কান্না করতেছে, যেহেতু যে কোনো মায়ের সন্তানের জন্য বেশি করে। আর শ্বশুর বলতে সমস্যা নেই, ওর স্বামীর সাথে যাইতেছে, সমস্যা নেই। এটা ওরা একবারে রাখছে তা না যে আমার সাথে আছে, কিন্তু একটু মন খারাপ করছে, মেয়েটা দূরে যাইতেছে 2 মাসের জন্য বাড়িতে, এটা আর কিছু না। তার সাথে কথা, ওরা খুব ভালো এবং আমাকে খুব আদর করে। আমার আরো ওর বোনে আছে আরো 5টা, 5 বোন, আরো 3 বোনের বিয়ে হয়েছিল। তো 3 বোনের ভিতরে আমার সম্ভবত যতটুকু আমাকে সবচেয়ে বেশি আদর করে। আচ্ছা ভাই, ছোট্ট একটি প্রশ্ন দিয়ে আমি শেষ করব। যেটি হচ্ছে, আমরা এই ধরনের অনেক নিউজই কালেকশন করেছি। প্রথমে
তারা বিদেশে তারা সেটেল হয় এবং বিয়ে শাদী হয়। যখনই তারা বাংলাদেশের টুরিস্টের জন্য আসে 2 মাসের জন্য 1 মাসের জন্য এসে কিন্তু তাদের আবার পুনরায় বাংলাদেশের নীতিতে তাদের বিয়ে হয়, সেখানেও বিয়ে হয় এবং বাংলাদেশে আসার পরে বাংলাদেশের নীতিমালা অনুযায়ী তাদের আবার বিয়ে হয়। তো আপনি সেই পদক্ষেপটা কেন নিলেন না? আমার প্রয়োজন মনে হয় না। মুসলিম হিসেবে আমি আমার কালমা পড়ে কিতাবে যেভাবে আমি একজন মুসলিম, আপনি একজন মুসলমান, ওই হিসাবে যেভাবে নিয়ম আছে আমি ওই নিয়মে বিয়ে করছি। যেটা এটা মিশর মুসলমান, বাংলাদেশের মুসলিম কান্ট্রি, আমি মুসলিম ঘরের সন্তান, ওই হিসাবে আমার মনে পড়ে না যে 2বার বিয়ে করা প্রয়োজন ছিল, তাই করলাম না। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে, বলেন। তারপর আমার ভাই করবে। আপনার এতে যে আপনি তো বাঙালি একটি ছেলে বা বাংলাদেশের নাগরিক। হ্যাঁ ভাইয়া। তো আমরা বিশ্বের সবাই জানে মিশরি মেয়েরা সবচেয়ে উঁচা লম্বা সুন্দরী হয় এবং সবচেয়ে সুন্দরী মেয়ে হয়। ওটা এখন এক সময় ছিল, এখন নাই। ওই রেকর্ড ভেঙে গেছে আরো কয়েক বছর আগে, আপনি হয়তো জানেন না, খোঁজ করলে হতে পারবেন আপনি। আচ্ছা বলেন। আমি ভাবি সুন্দর না সেটা বলতেছি না, ভাবি সুন্দর ঠিক আছে, ভাবির চেয়ে সুন্দরও আছে। অবশ্যই আছে। ভাবি আপনি কিন্তু বাংলা কথা বুঝেন না, আপনি এখানে ও বুঝছে আমি সুন্দর না, এটা বুঝছে। আমি বলছি সুন্দর না, ওই বলছে কি আমি সুন্দর না, ওটা বুঝছে। আপনার যে সুন্দর মেয়ে কিন্তু মিশরে আছে, কিন্তু সেটা কি আপনি জানেন? সে বলতেছে কি আমি ওই ওই মাইন্ডে কথাটা বলি নাই। আমার কাছে তো আমার কাছে হ্যাঁ ঠিক আছে, আমার কাছে ওই আমার কাছে সবটাই সুন্দর। যদিও আমার স্ত্রী যদি আরো কালো হয়, কপালে আল্লাহ যার আছে তাই। এটা আমি বাংলাদেশে আরো কালো একটা মেয়ে বিয়ে করতাম, তাকে তো ওর সঙ্গে সংসার করা লাগতো না। বাংলাদেশে কতদিন থাকবেন? আমি 2 মাসের জন্য আসছিলাম, কিন্তু আমার এখানে একটা প্রবলেম হয়েছে। আমি যখন আমাদের বাংলাদেশে এম্বাসি একটা ইয়ে করছে, দুর্নীতি করছে আর কি। সেটা হলো কি আমার 3 মাসের বিষয় বললে দিছিল, পরে যখন আমি এয়ারপোর্টে আসলাম তখন বললো যে কি 1 মাস থাকতে পারবেন, 30 দিনের পরে থাকতে হলে প্রতিদিন 200 টাকা করে দিয়ে বাংলাদেশে জরিমানা দিতে হবে। এটা কেন করছে সেটা আমার মাথা ধরতেছে না, এটা কোন নিয়মে সরকারে করলো আল্লাহ ভালো জানে। এখন আমি তো টিকিট কাটি ফেলেছিলাম 2 মাসের। আমি চলতি মাসের 19 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত আমার টিকিট, মানে বরাবর 2 মাস। এখন আমি যদি আগামী 1 মাস বাড়তে থাকি তাহলে আমার হয়তো ওদের নিয়ম অনুযায়ী 6000 টাকা জরিমানা দিয়ে যেতে হবে। আর এই ক্ষেত্রে যদি সরকার যদি কিছু করে সেটা সরকারের ব্যক্তিগত ব্যাপার। তো ভাবি যে বাংলাদেশের নাগরিক বানানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা? এটা অ্যাকচুয়ালি নিয়ত আছে আরো পরে, আমরা যখন স্থায়ীভাবে বাংলাদেশে চলে আসবো। যেহেতু আমি বাংলাদেশি, আমি তো সারা জীবন ওখানে থাকবো না, কারণ আমারও ঘর আছে, সংসার আছে, বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, দেশবাসী আছে। ওখানে থাকলে তো জীবন চলবে না। একটু পরে আচ্ছা, তো আমরা ঢালিয়া বাবির কাছে জানতে চাই যে উনি কি বাংলাদেশে সেটেল হতে চায় কিনা? যাইস বিল বাংলাদেশ একবারের জন্য। এখন আরো কয়েক বছর গেলে গট্টর করার পর আমাদের ঘরের অবস্থা তো আপনারা দেখতেছেন, রাস্তাঘাটের অবস্থা। আর আচ্ছা বাবু ভাই। হ্যাঁ ভাই বলেন। যদি ডোন্ট মাইন্ড একটু আমি ডেসাপ নিয়ে একটু কথা বলবো। বলেন, সমস্যা নেই। ভাবি, আমাদের ভাবি ডালিয়া ভাবি বাংলাদেশের কালচারে, মানে বাংলাদেশের গৃহবধূরা বা মেয়েরা শাড়ি পরে অভ্যস্ত, বা তারা অনেকে শাড়ি পরে পছন্দ করে। আমাদের ভাবি শাড়ি পরতে পছন্দ করে কিনা বা শাড়ি পরার ইচ্ছুক আছে কিনা? অ্যাকচুয়ালি শাড়ি পরার জন্যই বাংলাদেশে আসছে। কারণ হয়েছে কি, আমি গত বছর যখন বাংলাদেশে আসছিলাম তখন আমার বোনে একটা শাড়ি দিয়েছিল, আমি পরাতে পারি না বা ওর পরতে পারি না। ওর খুব শখ শাড়ি পরবে। ওখানে ইন্ডিয়ান সিরিয়াল যেগুলো চলে আর কি, ওগুলো দেখে, বাঙালি ইন্ডিয়ার সেম ড্রেস এই হিসাবে ওগুলো দেখে। তারপরে বলতেছে আমার বোনের বিয়ে, ওখানে বিয়ের সময় শাড়ি পরবে, যার কারণে আজকে 2 দিন আসার পর এখন শাড়ি পরা হয় না। কারণ দেখতেছেন তো খুব ব্যস্ততা। আমরা গতকালকে এক হিসাবে চুরি করে বাড়ি থেকে যাই আরেক জায়গায় বসবাস করছি। শাড়ি পরবেন, আমরা একটু আজকে সম্ভব হবে না। আপনারা এরকম হলে আপনারা 5 তারিখে আসেন আরেকদিন, বোনের বিয়ের সময়, ওই সময় ইনশাআল্লাহ দেখা যাক। আচ্ছা বাবু ভাই, আচ্ছা ঠিক আছে বলেন। বিয়ে হওয়ার কারণে তো আমাদের 2 দেশের একটা সাংস্কৃতিক যে ভিন্ন, এখানে ভাবি কখনো জানতে চায় না আমাদের জাতীয় মাছ কি বা খাওয়ার ইচ্ছা করে না? ওই ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে সবকিছু খাই। ওরা আছে মুসলমান, আমরা মুসলমান। এই ক্ষেত্রে যেগুলো হালাল, আমাদের দিনের ধর্মের ভিতরে যেগুলো হালাল ওগুলো সব খাবার ওরা খায়। এমনকি ওরা যেগুলো খায়, হয়তো আপনি একটা মাছ ফাঁকাইতেছেন, মাঝখানে কাটি, আর ওরা একটা মাছের পুরোটারে হয়তো ভাজ দিতেছে, ওর ভিতরে রসুন টসুন দিয়ে যা, সেটাই, কিন্তু মাছটা খাইতেছে। মিশরের প্রধান খাদ্য কি? মিশরের প্রধান খাদ্য ফুলতামাই। ভাবির কাছে একটু প্রশ্ন, এটা একলে মাছরে হাসলি असली तभी ফাঁক করা জিনিস, যেকোনো ফাঁক করা জিনিস বলে ফুলতামাই। রুটি আইশ आइश हाँ
আচ্ছা, রুটি আইস আইস আরেকটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি বলেন যে ভাই। এখানে এসে কোনো কিছু রান্না করেছে কিনা বা কোনো মিশরে যে খাবারটা হয় সেটা হ্যাঁ করছে বলতে কি নেতার মুখ থেকে انت عملت حاجه في بنغلاديش هنا طبيخ امبارح سمك بس. গতকালকে ওই তেলাপিয়া মাছ খেতে পছন্দ হয়েছে আমার আব্বু বাজারে গিয়ে ওর জন্য দুটো তেলাপিয়া মাছ আনছিল দুটো না কটা আনছে জানি সেগুলো দেখিনি لسه هعمل تاني ان شاء পরে الله. ওটা নিজের হাতেও কাটা মিশরে যেভাবে খাই ওভাবে বানাইছিল মানে এখানে আপনার পরিবারের রান্না করে খাইছে ওরা ওরা তো রসুন বাটা ভিতরে ঢুকে দিয়ে তারপর ওটা গির মাধ্যমে বাজি করছে হ্যাঁ বাজি করে খাইছিল আমাদের সংস্কৃতির কি জিনিস ওনাকে শিখাইছে? সংস্কৃতির এখনো কিছু শিখাই নাই যদি 2-4 দিন যাক আস্তে আস্তে আমরা কৌতূহল বশত আপনাকে জানতে চাইনি না ওরকম কেন মানুষের আচ্ছা বাবু ভাই, তো দেখতেছেন আমরা ভাবির প্রধান খাদ্য মানে বাংলাদেশে আসার পরে বাবু ভাই, বলেন ভাই বলেন। কৌতূহল বশত উনি কি আমাদের সংস্কৃতির এমন কিছু জানতে চায় না, বা এগুলা মানুষজন তো অনেক বিয়ে করে, এগুলো নিয়ে কখনো ইয়ে করে না? হ্যাঁ এখন এখন করতেছে আগে করে নাই এখন করতেছে যে এই কারণে যে ওই যে এতগুলা মানুষ আমি কি দেশের প্রধানমন্ত্রী এভাবে বলতেছে আর কি কারণ ও দেশের একটা প্রধানমন্ত্রী গেল বাইরে একটা প্রধানমন্ত্রী ভিড় করে না ওই কারণে হয়তো 2-4 জন আসতো দেখা গেলো আত্মীয়স্বজন যারা ঘনিষ্ঠ তারা দেখেন আমাদের মানুষের আমজনতার নলেজটা আর মিশরের মানুষের আমজনতার নলেজটা অনেক অনেক ডিফারেন্স এটা তখন বুঝতে পারেন এখন বুঝতেছে আর কি আমরা শেষ করে দেন। বললো যে আলু ভর্তা ডাউল তার খুব পছন্দ, তো আমরা একটু মানে আজকে একটু যদি তার মুখ থেকে শুনবো এবং তিনি যে খাচ্ছে আমরা একটু দেখবো। খাবার দেখা যাবে কই খানা খেয়ে নিছি كله. কুল্লু কুল্লু নরবর্তা ওই নাম لا انا بطلع. এটা বলে শেষ मैं চুল্লু دو دو ماس. منشو بط. شش. শেষ